স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। সাগরিকের ব্যাটিং সার্ভিসে দেখা মিলল এক আত্মবিশ্বাসী বাংলাদেশের। বোলিং সাইড বরাবরই টপ নচ। এদিকে এক হৃদয় ছাড়া ব্যাটাররা কেউ বড় ইনিংস খেলতে না পারলেও টাইগারদের টিম ওয়ার্কের সামনে পাত্তাই পায়নি নিউজিল্যান্ডের বোলাররা। সিরিজের প্রথম টি-20 জয়ের বিস্তারিত ম্যাচ রিপোর্টে। নিউজিল্যান্ড পড়ালেখা করেনি একদম, তাই যদি করত তবে শামীম পাটোয়ারির লেগ সাইডে এভাবে একের পর এক বল করত কি? নিজের স্ট্রং জোনে বল পেয়ে ডেথ ওভারে শামীমও তার সুবিধা তুলেছেন 16 আনা। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে হৃদয়ের সাথে ম্যাচ ফিনিশ করেছেন পারফেক্ট ফিনিশারের মতোই। তবে বাংলাদেশের পুরো জার্নি এতটা সহজ ছিল না মোটেও। দিনের শুরুতে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয় হানা দেন কিউই দুর্গে। দলীয় 11 রানেই রান আউটে কাটা পড়ে শূন্যতে ফিরে যান ওপেনার টিম রবিনসন। এরপর অবশ্য কেটেন ক্লার্ক আর ডিন এলগার মিলে হতাশই করলেন টাইগার বোলারদের। পাওয়ার প্লেটা কাজে লাগিয়ে দুজনে স্কোরবোর্ডে তুললেন 50 বলে 88 রান। সলিড পার্টনারশিপটা ভেঙে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। তার আগেই অবশ্য ক্লেভার তুলে নিয়েছিলেন নিজের 50, ব্যাট হাতে করেছিলেন 51 রান। সমান রান করে তার পার্টনার ক্লার্ক ফিরেছেন ওই রিশাদের বলেই হৃদয়ের হাতে ক্যাচ তুলে। টাইগার লেগে জোড়া উইকেট নিয়ে ম্যাচটা ফের এনে দিলেন বাঘের থাবার নিচে। ক্যাপ্টেন নিক কেলি একপাশে দাঁড়িয়ে থাকলেও বাকিরা যোগ দিয়েছেন যাওয়া আসার মিছিলে। যদিও ডেথ ওভারে সেভাবে রান চেক দিতে পারেনি বাংলাদেশের বোলাররা। সেই সুযোগে কেলি 27 বলে তোলেন 39 আর শেষ দিকে 14 বলে 27 রান করে অপরাজিত থাকেন জন ক্লার্কসন। ওদের যেখানে থামিয়ে দেওয়ার কথা 150 রানের ভেতরেই সেই টার্গেট গিয়ে ঠেকে 183-তে। টাইগারদের হয়ে রিশাদ 2টি আর 1টি করে উইকেট শিকার করেছেন শরীফুল, তানজিম সাকিব আর মেহেদী হাসান। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ছন্দময় শুরুই করে বাংলাদেশ। দিব্যি খেলছিলেন দুই ওপেনার তানজিদ তামিম আর সাইফ হাসান। তবে নিজেদের ইনিংস বড় করতে পারেননি তাদের কেউই। 16 বলে 17 রান করে ফিরে গেছেন সাইফ। স্মিথের বলে ক্যাচ তুলেছেন জেকবের হাতে। লিটন দাস এসে রানের গতি বাড়ান, কিন্তু সধীর বলে কাটা পড়েন 15 বলে 21 করে। তানজিদ তামিম 20 রানে ফিরে যাওয়ার পর ধাক্কা খায় টাইগার ব্যাটিং লাইন। 4 উইকেটে টাইগারদের স্কোরবোর্ডে তখন 134। পারভেজ ইমন 4-এ নেমে বোঝালেন তিনি ভালোই টাচে আছেন। 14 বলে 28 তুললেন, বাউন্ডারিতে ক্যাচ তুলে ফিরেও গেলেন। শামীম পাটোয়ারি নতুন ব্যাটার, তাই উইকেটে বড় ভরসার নাম হৃদয়। নিজের কাজটা কিভাবে করতে হবে তার হিসেব যেন করেই রেখেছিলেন। 50 তো তুলে নিলেনই, সেই সাথে জেতালেন ম্যাচটাও। জোড়া বাউন্ডারির সাথে 3টা ছক্কা হাঁকিয়েছেন, অপরাজিত থেকেছেন 51-তে। ওদিকে শামীমও মেরেছেন 2 ছক্কা। ভাইটাল মোমেন্টে ছিল তার 3টা 4-এর মারও। সব মিলিয়ে 13 বলে অপরাজিত 31 রানের ক্যামিও। বাংলাদেশের জয় 6 উইকেটে, হাতে তখনও বাকি ছিল 2 ওভার। খালিদ জামিল, 71। কে বলবে 141 দিন পর টাইগাররা আন্তর্জাতিক ম্যাচ খেলছে। হৃদয়, শামীম, ইমন 3 বন্ধুর কেরামতিতে দিশেহারা হয়েছে কিউইরা। দারুণ এক 50-তে ম্যাচ সেরা অবশ্য তাওহিদ হৃদয়। এমন জয়ে অভ্যাসটা টাইগাররা গড়ে তুলতে চায় নিয়মিত। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। সাগরিকায় আপন আলোয় আলোকিত তাওহিদ হৃদয় প্রেস কনফারেন্সে যাবার সময় মাঠ কর্মীদেরকে থ্যাঙ্কস জানালেন। উইকেটটা ভালো হয়েছে, কিন্তু উইকেটের চাইতে তাওহিদ হৃদয়ের কৃতিত্বটা কিন্তু একেবারেই কম নয়। 27 বলে 51 রান, 3টা ছক্কা 2টা 4। ঠিক ওয়ানডে সিরিজে তার ব্যাটিং অর্ডার নিয়ে যেই ইনজাস্টিসটা করা হচ্ছিল, তাকে নিচের দিকে খেলানোর যে প্রবণতা 6 নম্বরে, সেখানটায় তাওহিদ হৃদয় অপরাজিত থাকলেও বড় ইনিংস খেলতে পারছিলেন না। কিন্তু টি-20 ফরম্যাটে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে একটা ধাপ এগিয়ে 4 নম্বরে তিনি আসলে ব্যাট করতে নেমেছিলেন এবং দলকে ম্যাচ উইনিং একটা ইনিংস খেলে দেখিয়ে দিয়েছেন, ম্যাচ সেরা হয়েছেন। দেখেন প্রত্যেকটা প্লেয়ার অ্যারাউন্ড 30+ ম্যাচ খেলা, তো এরকম ম্যাচ যদি আমরা না জেতাতে পারি তাহলে তো এটা আমাদের জন্য একটা মানে ভালো সাইন না। তো এগুলা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এইসব রেসপন্সিবিলিটি নিতে হবে। রেগুলার টপ অর্ডার থেকে ভালো হবে না, এবং এমন ম্যাচ হতে পারে মিডল অর্ডারও ভালো হবে না, বাট লোয়ার অর্ডার থেকে ম্যাচটা জেতাতে হবে। শেষ 10 ওভারে বাংলাদেশের দরকার ছিল 106 রান, যেখানটায় শুধু তাওহিদ হৃদয় নয়, তার এক সময়ের আন্ডার 19-এর টিমমেট শামীম হোসেন পাটোয়ারি এবং
পারভেজ ইমনের দুর্দান্ত ব্যাটিং, মারকাটারি ব্যাটিং বাংলাদেশকে ঠিক 12 বল আগে জয়টা এনে দিয়েছে। শামীম হোসেন পাটোয়ারি 238 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেখানটায় তিনি 13 বলে 31 রান করেছেন। পারভেজ হোসেন ইমন 14 বলে টর্নেডো ইনিংস খেলেছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। উইকেটের অন্য প্রান্ত থেকে দুই টিমমেটের ব্যাটিংটাও কিন্তু তাওহিদ হৃদয় বেশ উপভোগ করেছেন এবং বাংলাদেশের টি-20 ফরম্যাটে নতুন যেই পথ চলা, সেই পথ চলায় এরকম ইনিংস বারবার দেখাতে চান এই ইয়াং ক্রিকেটাররা। শামীম আজকে যেটা করেছে আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50 থেকে অনেক বড় ইনিংস শামীম এবং ইমন যেটা করেছে। তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100, তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরো ইজি হয়ে গেছে। গুনে গুনে 146 দিন পর বাংলাদেশ টি-20 ফরম্যাটে খেলতে নেমেছিল। ভাবতে পারেন বিশ্বকাপটা বাংলাদেশ খেলতে পারেনি, ওই জায়গা থেকে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে থাকার কথা ছিল। কিন্তু বাংলাদেশ যে ধরনের ক্রিকেটটা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে খেলেছে, তারা কিন্তু একটা নতুন বার্তাই দিয়ে রেখেছে। মিশন 2028 এবং সেই 2028 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ যদি ঠিক এভাবেই খেলতে থাকে, নিঃসন্দেহে টি-20 ফরম্যাটে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে আগের বছরে যে ধরনের পারফরমেন্স বাংলাদেশ করেছিল, সেই ধারাবাহিকতাটা এখন থেকে ওই 2028 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ বজায় রাখতে পারবে। নাহিয়ান বিন জাসিম, 71, চট্টগ্রাম। এবার কি ইংলিশদের মতো টেস্টে বাসবল ক্রিকেট খেলতে চায় টিম বাংলাদেশ? তেমনটা না হলেও আগের চেয়ে অ্যাটাকিং মাইন্ডসেটের টেস্টটাও দেখতে চায় নির্বাচক প্যানেল। সেই ভাবনা থেকেই তানজিদ তামিমকে নেওয়া হয়েছে লাল বলের স্কোয়াডে। তরুণ অমিত হাসানও অমিত সম্ভাবনাময়। নির্বাচকদের চোখে সেও হতে পারে লম্বা রেসের ঘোড়া। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ছবিটা একদিন আগের টেস্ট স্কোয়াড ঘোষণার আগেই প্র্যাকটিসের ফাঁকে চিফ সিলেক্টর খুব সম্ভবত সুখবরটা দিয়েছিলেন তানজিদ তামিমকে। ঠিক কোন ভাবনাতে সাদা বলের এই ড্যাশিং ওপেনারকে নেওয়া হলো টেস্ট স্কোয়াডে? 25টা ফার্স্ট ক্লাস ম্যাচে তামিমের সেঞ্চুরি 5টা, 56টা, গড় 40। ইংলিশদের মতো বাজবল না হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে আক্রমণাত্মক ক্রিকেট বাংলাদেশ খেলতে চায়। তামিমের অন্তর্ভুক্তির কারণ ওইটাই। ঠিক বাজবলের কথা বলবো না, বাট আমরা হয়তো আমাদের খেলার স্টাইলটা একটু চেঞ্জ করতে পারি, সেটা আপনারা হয়তো দেখতে পারবেন। এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকেও আমরা যেতে পারি। দেখেছেন আপনার একটু নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু এসছে। কিন্তু টেস্টে তো টেস্ট টেম্পারমেন্টের ক্রিকেটারও থাকা চাই। স্কোয়াডে তাই ডাক পড়েছে ঘরোয়া ক্রিকেটের পুরনো পারফর্মার, নতুন মুখ অমিত হাসানের। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 49 ম্যাচে 3650 রান, 50 গড়ে, ঝুলিতে 11টা সেঞ্চুরি, 17টা 50। অমিত দলে এসেছে এজ এ ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, কারণ এখানে উইকেট কিপার যিনি আছেন লিটন, আর একটা ব্যাকআপ উইকেট কিপার তো টেস্টে এখন লাগে, মানে যে কোনো ফর্মেটে লাগে। সো ও ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে হলো ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। সো অমিত মনে হয় হি প্রুভড হিমসেলফ। আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। আমরা সিলেক্ট করতে ও নিজেকে সিলেক্ট করেছে। টেস্ট খেলার জন্য হাসি মুখেই তাসকিন টি-20 সিরিজটা দিয়েছেন বিসর্জন। 1.5 বছর পর লাল বলে এই স্পিড স্টার জ্বলে উঠতে পারবেন তো? ও তাসকিন একটা ব্যাপার আছে যে হি ইজ ভেরি কিন টু প্লে ক্রিকেট। ও খুব খেলার জন্য খুব আগ্রহ। ইনফ্যাক্ট এই টি-20 সিরিজটাও খেলতে চেয়েছিল, বাট যেহেতু ও আমাদের টেস্টের প্ল্যান আছে, যার জন্য টি-20 সিরিজ আমরা রাখিনি। লঙ্গার ফর্মে একদিন খেলেনি, বাট তাসকিন যখন খেলেছে আই থিঙ্ক হি ইজ অ্যাট ইজ বেস্ট অ্যাট দিস মোমেন্ট। টেস্ট ম্যাচ যখন খেলেছে খারাপ কিন্তু খেলেনি। আর যেহেতু ফিট আছে, আর আমরা তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি যে ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরে আমরা খেলাবো। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 3 মে ঢাকায় পা রাখবে পাকিস্তান। প্রথম টেস্ট 8 মে শুরু মিরপুরে, দ্বিতীয় টেস্ট সিলেটে। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। ব্যাট হাতে দেশকে দেওয়ার আছে আরও। ঘরোয়া লিগের রান মেশিন এনামুল হক বিজয় বলছেন আরও 5-7 বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার সামর্থ্য আছে তার। তবে এখন এনামুল বিজয়ের মাথায় শুধু খেলছে ঢাকা প্রিমিয়ার লিগ। মোহামেডানের জার্সিতে ঝড় তুলে নির্বাচকদের ভাবনায় ফেলতে চান আরও একবার। সাইফুল রূপকের রিপোর্ট।
বাবর আজম, এনামুল বিজয় একই ব্যাচের একসাথে খেলেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। বাবরের থেকে ৩ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। শতক হাঁকিয়ে সামর্থ্যের জানানো দেন বাংলার বিজয়। অথচ আজ দুজনের ক্যারিয়ার দুই পথে আকাশ পাতাল পার্থক্য। পাকিস্তানের বাবরের নামের পাশে ভক্তরা জুড়ে দিয়েছে কিং। টাইগার ফ্যানরা বিজয়কে বলছেন প্রতিভার অপচয়। বিষয়টা এনামুল বিজয়কে কতটা পোড়ায়? আমি কখনোই আরামে খেলতে পারিনি। সবসময় মনে হয়েছে যে একটা প্রেশার আছে, পারফরমেন্সের প্রেশার আছে, সাথে নিজেকে আবার প্রমাণ করার প্রেশার থাকে। আবার ন্যাশনাল টিমের বাইরে আছি, ন্যাশনাল টিমে ঢোকার জন্য একটা প্রেশার থাকে। ক্যাম্পের বাদ পড়ছি, আবার ক্যাম্পে কাম ব্যাক করবো কীভাবে, এটার প্রেশার থাকে। একটা ফর্মেটে খারাপ খেলার কারণে আরেক ফর্মেটে বাদ হয়ে গেছি, ওইখান থেকে আবার কাম ব্যাক করবো কী করে। আমার কাছে মনে হয় না যে আমি কখনোই খুব রিল্যাক্স ক্রিকেট খেলতে পেরেছি। বয়স ৩৪ ছুঁই। ঘরোয়া ক্রিকেটের টপ পারফর্মার। গেল বছরের জুনে সবশেষ খেলেছেন জাতীয় দলে। লাল সবুজ জার্সিতে এখনো কতটা দেয়ার আছে এনামুল বিজয়ের? আমার আসলে স্বপ্নের শেষ নেই। আসলে আমি এখনও চিন্তা করি আমি ৫-৭ বছর যদি পারফরমেন্স করতে থাকি, আমি ন্যাশনাল টিমে খেলার ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরমেন্স ধরে রাখতে পারি। আরও ৫-৬ বছর তো অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে চাই। ফিক্সিংয়ের সন্দেহের লিস্টে থাকায় বিজয়কে খেলতে দেয়া হয়নি গেল বিপিএল। রাগ, ক্ষোভ, ক্ষুধা নিয়েই নামছেন ঢাকা প্রিমিয়ার লিগে। নির্বাচকদের মন কাড়তে, জাতীয় দলের দরজায় আবার কড়া নাড়তে ঐতিহ্যবাহী মোহামেডানের জার্সিতে ঝড় তুলতে মুখিয়ে এই ওপেনার সতীর্থ হিসেবে পাচ্ছেন নামি দামি ক্রিকেটারদেরই। আমাদের সুপার লিগটাও নাই, তার মানে আমাদের 11টা ম্যাচেই একটা জেতার সবসময় কন্ট্রোলে রাখতে হবে গেমটাকে। তো আমার মনে হয় যে ওই বড় ম্যাচগুলোতে আমাদের স্লিপটা না কাটে, স্লিপটা না হয়, তাইলে আমার মনে হয় যে আমরা চেষ্টা করব এবার শিরোপাটা ঘরবন্দি করার। তো এটা আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স আছে সেটাতে আসলে ভুল করার সংখ্যা কম। আমাদের মুশফিক রহিম মিডল অর্ডার আছেন, হৃদয় আছে, কারেন্ট যারা ন্যাশনাল টিম থেকে কামব্যাক করছে, সাথে আফিফ আছে, নাইম আছে, আমি আছি, ইমন দারুণ ফর্মে আছে, এদিকে তাসকিন আছে, তাইজুল ভাই আছে, তানভীর আছে, রিশাদ আছে। তো ইটস অ্যামেজিং টিম। 2009-এ সবশেষ ডিপিএল-এর ট্রফি জিতে ঢাকা মোহামেডান। শিরোপা খরা কি কাটছে এবার? সাইফুল রূপক, 71। ওয়ানডে সিরিজ হারের পর টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে নামছে বাংলাদেশ নারী দল। 3 ম্যাচ সিরিজের প্রথমটায় দুপুর 1:30টায় মাঠে নামছে দুই দল। দ্বিপাক্ষিক সিরিজে কখনোই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতলেও বাকি 2 ম্যাচ হেরে সিরিজ খোয়ানোয় নিগার সুলতানা জ্যোতির দল একটু চাপে। ওয়ানডে সিরিজের ব্যর্থতা পাশ কাটিয়ে টি-20তে ভালো করতে চায় বাংলাদেশ। সামনে বিশ্বকাপ মেগা ইভেন্টকে কেন্দ্র করে ভালো প্রস্তুতিও নিতে পারবে দুই দল। এই সফরে আরও এক সিরিজ জয়ের স্বপ্ন বুনছে লঙ্কানরা। তবে সিলেটে নিজেদের সেরাটা দিতে পারলে ওয়ানডে হারের ক্ষতটা পুষিয়ে নিতে পারবে টাইগ্রেসরা। হামজা শমীদদের ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের প্রেস মিটে হাজির হন জামাল ভুঁইয়া, কিন্তু প্রায় কোনো ম্যাচেই ফার্স্ট 11-এই থাকেন না। এই সিদ্ধান্ত সাবেক কোচ হাভিয়ের কাবরেরা নিয়েছেন জামালের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই। খেলাযোগের মাইকে এই বোমা এবার ফাটিয়েছেন অধিনায়ক নিজেই। কাবরেরার পরিবর্তে নতুন হেড কোচ নিয়ে বাফুফেতে বাজছে ঢাক ঢোল জাজর, কিন্তু কোনো ফুটবলার বা তাদের ক্যাপ্টেনের মতামত নেয়ার প্রয়োজনই মনে করেনি কেউ। শেখ আশিকের রিপোর্ট। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এই মুহূর্তে ন্যাশনাল টিমের খেলা নেই, কিন্তু ন্যাশনাল টিমের অনেক আলোচনা কিন্তু চলছে। ইস্যু একটাই, ন্যাশনাল টিমের কোচ জামাল ভুঁইয়া, আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এবং কোচ পরিবর্তন হচ্ছে, হাভিয়ের কাবরেরা চলে গেছে, অনেক সিভি পড়েছে, কেমন লাগছে আসলে সিভিগুলো দেখে? এটা তো একটা পজিটিভ সাইন, কারণ অনেক এই জব চাইতেছে। সো আমি শুনলাম অনেক সারা ওয়ার্ল্ডের কোচ ওরা সবাই অ্যাপ্লাই করতেছে। সো সবাই তো মনে করতেছে এটা একটা বড় জব। সো আমরা এরকম দেখতেছি এটা আসলে একটা বড় জব, ন্যাশনাল টিম কোচ। যদি সত্য কথা বলি, কাবরেরা চলে যাওয়ায় আপনি কি একটু খুশি হয়েছেন কিনা? যেহেতু আমাকে প্রেফার করছে না, তো মেবি নতুন কোচ আসলে আমার জন্য বেটার হবে। আচ্ছা জামাল ভাই, যেহেতু কোচ সিলেকশনের জন্য কমিটি হয়েছে, প্লেয়ারদেরও তো একটা মতামত থাকে, আর আপনি যেহেতু ক্যাপ্টেন, ফেডারেশন থেকে কি এখনো আপনাকে ডাকা হয়েছে বা কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা যে কেমন প্রোফাইলের কোচ আপনারা চান কিনা? না, আমার সাথে কোনো যোগাযোগ হয় না। যদি ডাকা হয় আপনারা কোনো মতামত দিবেন কিনা? অফকোর্স আমি আমার অনেস্ট অপিনিয়ন দিব। একজন আছেন যিনি ক্যামেরুনকে ফিফা র্যাঙ্কিং 53 থেকে 33 নম্বরে উঠিয়েছেন 3 বছরে। একজন আছেন যিনি হাঙ্গেরিকে 2016-এ কোয়ালিফাই করিয়েছিলেন ইউরোতে 16 বছর পর, 16 ইয়ার্স পরে।
এবং তার নেতৃত্বে লাস্ট 16-এ খেলেছিল, রাউন্ড অফ 16-এ খেলেছিল হাঙ্গেরি। তো এমন কোচরা সিভি দিচ্ছে। জাভি সিমন্স নেদারল্যান্ডস ন্যাশনাল টিমের প্লেয়ার, তার বাবা কোচ, সেও সিভি দিয়েছে। এবং শোনা যাচ্ছে পর্তুগাল ন্যাশনাল টিমের কোচ এবং একই সঙ্গে নেইমারকে অলিম্পিক জেতানো যে কোচ, তিনিও সিভি দিয়েছেন। এই তথ্যগুলো কতটা সারপ্রাইজ করছে? না, এটা তো সারপ্রাইজ, কারণ এত বড় কোচ আমরা তো ভাবলাম না এত বড় কোচ অ্যাপ্লাই করবো। কাবরেরা চলে যাওয়ায় আপনি কি একটু খুশি হয়েছেন কিনা? আচ্ছা, উনি কি পার্সোনালি আপনাকে অপছন্দ করতেন, এমনকি কখনো কোনো কিছু মনে হয়েছে আপনার কাছে? এটা হয়েছে একবার, বাট এটা আমি পরে ডিসকাস করবো, এখন না, কারণ উনি এখনো আন্ডার কন্ট্রাক্ট। বাট হয়েছে কিছু, বাট এটা কি সিরিয়াস কিছু নাকি ছোটখাটো? মানে উনি দেখছে এটা সিরিয়াস, বাট আমি দেখতেছি এই ব্যাপার কোনো সিরিয়াস না। থ্যাংক ইউ জামাল ভুঁইয়া। কথা বলছিলাম বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার সঙ্গে। বাংলাদেশে নতুন প্রবাসী ফুটবলার আসার যে পথটা, সেটা কিন্তু জামাল ভুঁইয়াকে দ্বারাই তৈরি হয়েছিল। হাভিয়ের কাবরেরার টাইমে জামাল ভুঁইয়া গেম টাইম না পাওয়াটা নিশ্চয়ই অনেক বেশি কষ্ট দিয়েছে। তবে নতুন কোচের আন্ডারে নিশ্চয়ই সেই পরিবর্তনটা আমরা দেখব। শেখ আশিক, ৭১, ঢাকা। ক্যাম্প নূর গোলপোস্টে বহু রাত ধরে যার নাম ছিল সবচেয়ে বড় নিশ্চয়তা, সেই রবার্ট লেভানডস্কি এবার বার্সেলোনার স্ক্রিপ্ট থেকে বিদায়ের পথে। বয়স ৩৮ ছুঁই, তাই পোলিশ গোল মেশিনের জায়গায় বার্সার চোখ এখন আতলেটিকো মাদ্রিদের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজে। এদিকে বিদায় কিংবদন্তি, অন্যদিকে নতুন যুগের স্বপ্ন। ইউরোপিয়ান ট্রান্সফার বাজারে জমে উঠেছে বার্সেলোনার নাম্বার 9 নাটক। এ নিয়ে আরো জানাচ্ছেন জুবাইর নূর। গোলের গন্ধ পেলে যিনি শিকারী, ডিফেন্ডারের কাঁধে যিনি নিঃশ্বাস ফেলেন, আর গোলরক্ষকের চোখে চোখ রেখে শেষ মুহূর্তে বল পাঠান জালে, সেই রবার্ট লেভানডস্কি এবার নিজেই দাঁড়িয়ে বিদায়ের পেনাল্টি স্পটে। ২০২২ সালে বায়ার্ন থেকে এসে লেভা শুধু বার্সার আক্রমণ ভাগ পূরণ করেননি, তিনি ফিরিয়ে দিয়েছিলেন নাম্বার 9-এর পুরনো রাজকীয়তা। 4 মৌসুমে প্রায় 120 গোল, মানে ক্যাম্প নূর ঘাসে তার বুটের দাগ এখনো শুকায়নি। কিন্তু ফুটবল মাঠে ঘড়ি কখনো থামে না। স্কোরবোর্ডে গোল বাড়লেও বয়সের পাশে সংখ্যাটাও যে চুপচাপ এগিয়ে যায়। আগামী মৌসুমের শুরুতে লেভানডস্কির বয়স হবে ৩৮, আর সেখানেই বার্সার ড্রেসিং রুমে বাজছে বদলের বাঁশি। বিবিসি স্পোর্টের এক প্রতিবেদন বলছে, মৌসুম শেষেই বার্সা ছাড়তে পারেন এই পোলিশ গোল মেশিন। ক্লাব নাকি আরো 1 বছর তাকে রাখতে চেয়েছিল, কিন্তু কম বেতন আর ছোট ভূমিকায়। কিন্তু যে স্ট্রাইকার এখনো নিজেই ম্যাচের পোস্টার বানাতে চান, তিনি কি আর বেঞ্চের সাবটাইটেল হতে চাবেন? তাই চোখ এখন ইতালির দিকে। জুভেন্টাস ও এসি মিলান, দুই ঐতিহ্যবাহী জায়ান্টই লেভানডস্কির পরিস্থিতি গভীরভাবে দেখছে। সিরিয়ার ধীর অথচ কৌশলী দাবার বোর্ডে তার অভিজ্ঞতা হতে পারে সোনার চাল। শিকাগো ফায়ারের মতো MLS আগ্রহ থাকলেও লেভার মন আপাতত ইউরোপের আলোতেই আটকে আছে। এদিকে বার্সেলোনা শুধু শূন্যস্থান পূরণ করতে চাইছে না, তারা নতুন আক্রমণ যুগের মুখ খুঁজছে। সেই তালিকার 1 নম্বরে আছেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড যেন আধুনিক ফুটবলের সুইস আর্মি নাইফ। গোল করতে পারেন, প্রেস করতে পারেন, জায়গা বদলাতে পারেন, আবার বড় ম্যাচে মুহূর্ত বানাতে পারেন। কিন্তু স্বপ্নের সঙ্গে দামও যে বড়। আতলেটিকো মাদ্রিদে তার মূল্য প্রায় 120 মিলিয়ন ইউরো। খেলোয়াড় বিক্রি, বেতন কমানো, লা লিগার নিয়ম, সব সমীকরণ মিললেই কেবল আলভারেজ অপারেশন এগোবে এবার। তবু গল্পের শেষ বাঁশি এখনো বাজেনি। 2 মে ওয়াসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা। লা লিগার শিরোপা দৌড়ে লেভানডস্কির সামনে আছে শেষ কিছু রাত, শেষ কিছু গোল আর শেষ কিছু সেলিব্রেশন। প্রশ্ন একটাই, ক্যাম্প নূর মঞ্চে লেভার শেষ দৃশ্য কি হবে ট্রফি হাতে? আর বার্সার পরের পোস্টারে কি সত্যি উঠবে আলভারেজের মুখ? এই গ্রীষ্মে বল শুধু মাঠে নয়, ট্রান্সফার টেবিলেও গড়াবে আগুন হয়ে। জুবাইর নূর, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।